প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে শরৎচন্দ্রের সেই দেবদাসের কথা, যার ব্যর্থ প্রেম এবং করুণ মৃত্যুর কাহিনী কাঁদিয়েছে গোটা পৃথিবীকে? সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে দেবদাস এমন এক উপন্যাস যাকে নিয়ে 19 বার নির্মিত হয়েছে চলচ্চিত্র। একবার কল্পনা করুন, আজ থেকে প্রায় 120 বছর আগে কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে ছোট্ট খারি নদীর তীরের এক ছোট্ট গ্রাম হাতিপোতা। সেই হাতিপোতা গ্রামের জমিদার ছিলেন জমিদার ভুবন মোহন চৌধুরী, এবং সেই জমিদার বাড়িতেই বিয়ে হয়ে যায় দেবদাসের ছোট্টবেলার খেলার সাথী, দেবদাসের মায়ার জগৎ, প্রাণের অস্তিত্ব পার্বতীর। এবং পার্বতীর দুঃখ, কষ্ট এবং যন্ত্রণায় তিলে তিলে দেবদাস নিজেকে শেষ করে দেয়, এবং মৃত্যুর আগে পার্বতীকে আরো একবার শেষবারের মতো দেখার জন্য এক তীব্র অন্ধকার এবং শীতের রাতে গরুর গাড়িতে করে রওনা দেয় দেবদাস পান্ডুয়া থেকে সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু দুঃখে জর্জরিত, পিপাসায় ক্লান্ত, ক্ষুধার্ত দেবদাস সেই কাছারি বাড়িতে পৌঁছানোর আগেই পথের ধারের এক বটগাছের নিচে আশ্রয় নেয়, এবং সেইখানে ধুকতে ধুকতে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে করতে মারা যায়। অনেক মানুষ সেখানে জড়ো হয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি তার লাশটা সৎকার করার জন্য। অবশেষে অনেকক্ষণ পর এক চণ্ডাল দয়া পরবশত হয়ে দেবদাসের লাশটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যায় শ্মশান ঘাটে। সেখানে কোন রকম একটু লাশটাকে পুড়ে, অর্ধদগ্ধ লাশটাকে তখন সে ফেলে দেয় একটা ডুবায়। সেই লাশটাকে তখন শিয়াল, কুকুর এবং শকুনেরা ছিঁড়ে ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে খায়, এবং পরিসমাপ্তি ঘটে এক মহান প্রেমিকের, দেবদাসের। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর ভিতর দিয়ে আমি আপনাদেরকে সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে চাই এবং বলতে চাই দেবদাস এবং পার্বতীর সেই করুণ প্রেমের কাহিনী, এবং আমি আপনাদেরকে দেখাতে চাই কোন দুইটা ফিলোসফিক্যাল প্রিন্সিপাল জীবনে ফলো করলে, কিছুটা মেনে চললেও দেবদাসের জীবনে এই করুণ পরিণতি হতো না। এবং বর্তমান সমাজেও, বর্তমান পৃথিবীতেও দেবদাস রূপে যারা ঘুরে বেড়ায়, যারা দেবদাস রূপে নিজের জীবনকে কোনো এক পার্বতীর জন্য তিলে তিলে শেষ করে দিচ্ছে, তারাও যদি এই দুইটা ফিলোসফিক্যাল প্রিন্সিপালের কিছুটাও তাদের মাথায় রাখে, কখনোই তাদেরকে দেবদাসের মতো এই করুণ পরিণতি বরণ করতে হবে না। এইটাই হলো যে সেই জমিদার বাড়ি, সেই ভুবন মোহন চৌধুরীর কাছারি বাড়ি। এই বাড়িতেই বিয়ে হয়ে গিয়েছিল পার্বতীর। বাড়িটার চারপাশে এখনো সেই পুরনো বাউন্ডারিটা রয়ে গেছে, তবে খসে পড়েছে সেখানকার ইট, এবং সেই জমিদার বাড়ির অনেক অংশ এখন নদীর গভীরে চলে গেছে ভাঙনের ফলে। তবে আজও সেই জমিদার বাড়ির চারপাশের সেই পুরনো গ্রাম, সেই নদীটা কিংবা সেই প্রকৃতিটা এখনো রয়ে গেছে। এখনো সেই বাগানে ছোট ছোট গাছপালা কিংবা সেই নারিকেল গাছের সারি দেখা যায়, যেখানে একসময় পার্বতী ঘুরে বেড়াতো, যেখানকার বিল্ডিং এর ছাদগুলোতে পার্বতী দাঁড়িয়ে তাকিয়ে থাকতো দূরের সেই খারি নদীর বিস্তীর্ণ ফসলের মাঠ কিংবা সেই আঁকাবাঁকা মেঠো পথের দিকে কখন দেবদাস ছুটে আসবে তার কাছে তাকে দেখার জন্য। জমিদার বাড়িটার ঠিক পাশে রাস্তাটার ধারেই এখন একটা প্রাইমারি স্কুল, নাম হলো হাতিপোতা প্রাইমারি স্কুল। এবং এই হাতিপোতা প্রাইমারি স্কুল এবং জমিদার বাড়ির মাঝখান দিয়েই এই সেই রাস্তাটা চলে গিয়েছে, যার নাম হচ্ছে এসটিকে রোড। এবং এই রাস্তা ধরেই সেদিন রাতে মৃত্যুর আগে দেবদাস গরুর গাড়িতে ছুটে আসতেছিলেন শেষবারের মতো পার্বতীকে দেখার জন্য। লোকমুখে শোনা যায়, যখন শরৎচন্দ্র বেঁচে ছিলেন তিনি প্রায়ই এই যে সেই স্কুল এবং এই জমিদার বাড়ি, এটার পাশের যে দূরের সেই বিস্তীর্ণ নদীটা দেখা যায়, সেই নদীর উপর দিয়ে বজরা নিয়ে বা নৌকো নিয়ে ছুটে যেতেন। এবং তখন তিনি গ্রামবাসীর মুখে দেবদাসের এই করুণ প্রেমের কাহিনী শুনেন, এবং সেইটা নিয়ে তিনি লিখে ফেলেন এক অনবদ্য উপন্যাস, দেবদাস। জমিদার বাড়ির পাশের সেই রাস্তাটা যেটা ধরে দেবদাস গরুর গাড়ি নিয়ে গিয়ে আসছিল, সেই এসটিকে রোড আর আগের মতো এখন নেই। আগে এর দুপারে ছিল বিস্তীর্ণ ফসলের মাঠ, ছোট ছোট কিছু গ্রাম এবং ঘর, যেখানে কিছু কিছু মানুষ বসবাস করত, এবং প্রচুর গাছপালা। সেইখানে এখন গড়ে উঠেছে গণবসতি এবং প্রচুর মানুষ। এবং সেই রাস্তাটা ধরে আমরা যদি একটু সামনের দিকে এগোই, তাহলে দেখতে পাবো যে জমিদার বাড়িতে পৌঁছানোর আগেই এই এসটিকে রোডের ঠিক সামনের দিকেই হচ্ছে যে সেই জায়গাটা যেখানে ছিল সেই বিস্তীর্ণ বট গাছ, যেখানে দেবদাস সেই রাতের শেষ প্রহরে দুঃখে দুঃখে পার্বতী পার্বতী বলে চিৎকার করতে করতে মারা যায়। দেবদাস যখন গরুর গাড়িতে চড়ে পান্ডুয়া থেকে রওনা দেয়, দীর্ঘ পথ, ক্লান্ত দেবদাস মাঝপথে চিৎকার করছে পিপাসায়, তখন সে গরুর গাড়ির গারোয়ানকে অনুরোধ করে একটু পানি খাওয়ানোর জন্য। তখন রাস্তার ধারে কতগুলো পুকুর ছিল, সেই পুকুর থেকে একটু পানি এনে দেবদাসের মুখে দেয় সেই গারোয়ান। এবং গারোয়ানকে দেবদাস তখন অনুরোধ করে, যত দ্রুত পারো তুমি সেই জমিদার বাড়ির দিকে এগিয়ে যাও, কারণ
দেবদাসের প্রাণ তখন যায় যায় অবস্থা, কিন্তু সে পার্বতীকে কথা দিয়েছিল যে মৃত্যুর আগে সে পার্বতীকে একবার দেখতে চায়। গারোয়ান যত দ্রুত সম্ভব সেই মেঠো পথ ধরে গরুর গাড়িতে করে দেবদাসকে নিয়ে গিয়ে যাচ্ছে। অন্ধকার রাত, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা। দেবদাস গরুর গাড়ির পিছনে চিৎকার করছে পার্বতী পার্বতী বলে, আর গারোয়ান গরুগুলোকে মেরে মেরে দ্রুত যাওয়ার চেষ্টা করছে সেই ভুবন মোহিনী চৌধুরীর কাছারি বাড়ির দিকে। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন কি এক তীব্র প্রেমের করুণ সমাপ্তি ঘটতে যাচ্ছিল আজ থেকে প্রায় 120 বছর আগে সেই কারী নদীর পাড়ের ছোট্ট একটা গ্রামে, যেখানে একজন উদ্ভ্রান্ত প্রেমিক তার প্রেমিকাকে মৃত্যুর আগে একবার দেখার জন্য গরুর গাড়ি নিয়ে ছুটে যাচ্ছেন, এবং এক তেপান্তরের ভিতর দিয়ে মৃত্যু চলে আসছে, কিন্তু সে প্রেমিকাকেও দেখতে চায়। প্রেমিকার মুখটা একবার দেখার জন্য দেবদাস বারবার মৃত্যুকে থামিয়ে দিচ্ছে, মৃত্যুর সাথে যুদ্ধ করছে। এখানেই তার মৃত্যু হয় পার্বতী পার্বতী বলে চিৎকার করতে করতে, এবং মৃত্যুর আগে তার মুখে দেওয়ার মতো এক ফোঁটা পানিও চারদিকে ছিল না। এবং যেই কারণে এই করুণ একটি প্রেমের সমাপ্তি হয়, এই মহান দেবদাস নামক একজন প্রেমিকের এইভাবে করুণ মৃত্যু হয়, তার কারণ ছিল দেবদাসদের বংশ ছিল পার্বতীদের বংশের চেয়ে কিছুটা উঁচু। ফলে দেবদাস এবং পার্বতীর ভিতরে আত্মার দিক থেকে মিল হয়ে গেলেও, অস্তিত্বের দিক থেকে তারা একাকার হয়ে গেলেও, দেবদাসের পরিবার পার্বতীদের বংশকে মেনে নেয়নি, পার্বতীকে মেনে নিতে চায়নি। ফলে পার্বতীর মা তখন কিছুটা জেদের বসে সেই জমিদার ভুবন মোহিনীর কাছে বিয়ে দিয়ে দেয় পার্বতীকে। কিন্তু সেই দিন থেকে দেবদাস উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়ায়, ঘুরে বেড়ায়, সে মদ্যপ্রাণে লিপ্ত হয়ে যায়। এবং লোকমুখে শোনা যায় যে দেবদাস পার্বতীকে ভুলে থাকার জন্য, পার্বতীকে না পাওয়ার ফলে তার যে দুঃখ এবং কষ্ট সেইটাকে দূর করার জন্য সে এত বেশি মদ পান করে যে তার ভিতরের সমস্ত কিছুতে পচন ধরে যায়, এবং সেখান থেকে ফিরে আসার মতো কোনো ঔষধ, কবিরাজ, ডাক্তার কিংবা কোনো কিছুই আর দেবদাসের জন্য ফাংশন করেনি, এবং তিলে তিলে মৃত্যু হয় এক মহান পুরুষ দেবদাসের। দর্শক, এবার চলুন আপনাদের দেখায় যে কোন দুইটা ফিলোসফিক্যাল প্রিন্সিপাল কিছুটা মেনে চললেও দেবদাসের জীবনে এই করুণ পরিণতি কখনো হতো না, কিংবা বর্তমান সমাজেও দেবদাস রূপে যারা ঘুরে বেড়ায় তারাও যদি কিছুটা ফিলোসফির এই দুইটা সূত্র মনে রাখতে পারে, তাহলে তাদের জীবনেও এই করুণ পরিণতি হবে না। ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই যে দেবদাসদের মতো জীবনের করুণ পরিণতি, এই যে মানুষের জীবনের দুঃখ, যন্ত্রণা, হতাশা, তীব্র চিৎকার, আত্মচিৎকার, এই যে প্রেমে ব্যর্থতা, সে যাই কিছু হোক না কেন, এই সমস্ত দুঃখের কারণ হলো যে স্লেভারি অফ সেন্স। অর্থাৎ মানুষের সেন্স যখন স্লেভ হয়ে যায় কোনো কিছুর প্রতি, তখন সে আর সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারে না। অর্থাৎ ধরুন, এই যে আমি এখন ভিডিও করছি, আমি কিন্তু ক্যামেরাটার দিকে তাকিয়ে আছি, আমি কথা বলছি, আমি নিজের শব্দ শুনছি, আমি টাচ করতে পারছি, আমি আমার চারপাশের যে আবহাওয়া সেটা স্মেল করতে পারছি। অর্থাৎ এই যে স্বাদ, গন্ধ কিংবা স্পর্শ, এই সবকিছুর ভিত্তিতে আমরা মূলত আমাদের এই যে চারপাশের যে জগৎ, যে অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করি, সেইগুলো মূলত করতে পারি এই সেন্স অফ অর্গানসের ভিতর দিয়ে। দেবদাস সেই যে পার্বতীর রূপ, পার্বতীর সাথে তার বড় হওয়া, এই যে স্মৃতিগুলো, পার্বতীর হাত ধরা, পার্বতীর সেই চোখ, চুল, এই যে সমস্ত কিছু সে প্রতিদিন সেই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিদিন সে সেন্স করছে, তার সেন্সের ভিতর দিয়ে সে সমস্ত পার্বতীর যে ইনফরমেশন, পার্বতীর যে রূপ, পার্বতীর যে অস্তিত্ব, সেইটাকে সে নিজের ভিতরে নিয়ে নিচ্ছে। এবং এই জায়গায় এসে স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমার এই যে সেন্সগুলো প্রতিনিয়ত কোনো একটা কিছুকে নিচ্ছে, সেইটা তুমি যদি কনসাসলি, সচেতনভাবে, না বুঝে, না জেনে, বাছ বিচার না করে শুধু তুমি তোমার আবেগ কিংবা তোমার প্রেম কিংবা তোমার মায়া, যাই কিছুই বলো না কেন, সেইগুলোর ভিত্তিতে তুমি যদি নিতেই থাকো, এক সময় তোমার সেই সেন্সগুলো স্লেভে পরিণত হয়, দাসত্বে পরিণত হয় ওই জিনিসটার প্রতি। অর্থাৎ দেবদাস পার্বতীর প্রতি দেবদাসের এই যে সমস্ত সেন্স গুলোর যে এক্সপেরিয়েন্স, প্রতিনিয়ত পার্বতীর সাথে স্মৃতি, পার্বতীর রূপ, পার্বতীর সাথে খেলাধুলা, ছুটে বেড়ানো, যা কিছু আছে সবকিছু এমন ভাবে সে নিচ্ছিল নিজের ভিতরে, নিজের স্বতন্ত্র অস্তিত্বের কথা ভুলে গিয়ে, সচেতনতার জায়গাটাকে না রেখে, যে একটা সময় যখন সেই পার্বতী ডিটাচ হয়ে যায়, তখন এই দেবদাস আর টিকতে পারেনি। তখন তার সেন্স গুলো পাগল হয়ে যায় যে কোথায় পার্বতী, কোথায় সেই চুল, কোথায় সেই রূপ, কোথায় সেই হাত ধরা, নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়া, গ্রামের মেঠো পথ দিয়ে ঘুরে বেড়ানো।
সেই সমস্ত কিছু থেকে সে আর নিজেকে আলাদা করতে পারছে না, কারণ হচ্ছে অসচেতন ভাবে সে নিজেকে এতটা অ্যাটাচ করে ফেলেছিল যে যখন আলাদা করতে যাওয়া হলো তখন আর আলাদা করা যাচ্ছে না, বরং তার অস্তিত্ব তখন শেষ হয়ে যায়। এইটাকে স্বামী বিবেকানন্দ বলছেন দ্য স্লেভারি অফ সেন্স। এই সেন্স অর্গান, সেন্স গুলো দাসত্বে পরিণত হয়ে যায়, তখনই এই মানুষকে আর রক্ষা করা যায় না, মানুষ চরম দুঃখে পতিত হয়। ঠিক এই রকম কথাই বলেছিলেন আজ থেকে 2500 বছর আগে চীনের আরেকজন দার্শনিক ছিলেন লাওজু। লাওজু তার সমস্ত জীবনে মাত্র 80টা কবিতার একটা বই লিখেছিলেন, নাম হচ্ছে টাও তে চিং। সেই বইয়ের একটা প্রিন্সিপাল হলো যে ফলো দ্য ওয়ে দ্য ইউনিভার্স ইজ। লাওজু বলতে চাচ্ছেন এই যে প্রকৃতি, এই যে আমি এখন আছি, আমার চারপাশে বিস্তীর্ণ আকাশ, কিংবা আমার জানালার দ্বারের সেই ছোট ছোট বৃক্ষগুলো, কিংবা এই যে বাতাস বইছে, এই যে অন্যান্য মানুষ, বিল্ডিং, সবকিছু আছে, এই সমস্ত প্রকৃতির একটা নিজস্ব ওয়ে আছে। সবকিছু একটা সার্টেন ওয়েতে আস্তে আস্তে করে হচ্ছে, চলছে। শীতকালে যে পাতাগুলো আমি দেখছি ঝরে যাচ্ছে, আবার যখন বসন্ত আসবে আমি দেখবো যে সেই একই ডালে নতুন নতুন চমৎকার পাতা গজাচ্ছে, এবং আস্তে আস্তে সেই পাতাগুলো এক সময় বড় হয়, আবার ঝরে যায়। এই যে প্রকৃতি, এখানে একটা চেইন কাজ করছে, আস্তে আস্তে করে প্রকৃতির একটা নিয়মে চলছে। কোনো এক ঝড়ের রাতে আঘাতে যদি কোনো একটা গাছের ডাল ভেঙে যায়, সেই ভেঙে যাওয়া ডালের কারণে সেই গাছটা কখনো মরে যায় না, সে আবার নতুন কুড়ি কিংবা নতুন একটা ডাল সে জন্ম দেয় এবং আস্তে আস্তে নিজেকে আবার মেলে ধরে। কিন্তু আমরা মানুষরা, আমরা দেবদাসকে দেখি যে যদিও পার্বতী দেবদাসের জীবনে সেই গাছের ডালের অস্তিত্বের মতোই ছিল, কিন্তু যদিও কোনো এক ঝড়, হোক সেটা জমিদার ভুবন মোহন চৌধুরী কিংবা হোক সেটা বংশমর্যাদা, যে কারণেই হোক না কেন, পার্বতী দেবদাসের শরীর থেকে, অস্তিত্ব থেকে ছিঁড়ে যায়, ছুটে যায়, এবং ফলে দেবদাসও তিলে তিলে মরে যায়। কারণ দেবদাস এই যে প্রকৃতির একটা নিয়ম, যেখানে আমরা দেখি যে একটা গাছ তার ডাল ভেঙে গেলেও সে আবার সেটাকে জন্ম দেওয়ার চেষ্টা করে, মেলে ধরতে চায়, দেবদাস সেটা পারে না, যেটা সেই বৃক্ষটা পারছে। কারণ লাওজু বলছেন যে প্রকৃতির একটা ওয়ে আছে এবং প্রকৃতি তার নিজস্ব ওয়েতে চলে, যেটা মানুষের এই মস্তিষ্কটাকে, সেন্সটাকে যখন স্লেভে পরিণত করে, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন, তখন তারা প্রকৃতির এই যে একটা ওয়ে আছে, প্রকৃতি যে আস্তে আস্তে করে গ্রেজুয়ালি চলে, সেই জায়গাটা থেকে সরে আসে, বুঝতে পারে না, এবং ফলশ্রুতিতে তাদের জীবনের এই করুণ পরিণতি হয়, করুণভাবে মৃত্যু হয়। একটা উদাহরণ ধরুন নদীর পানি আস্তে আস্তে করে খলখল করে সে বয়ে যায়। সেই নদীটাকে আপনি যদি সামনে থেকে বাঁধ দেওয়ার চেষ্টা করেন, তখন এই পানিটা তার যে স্বাভাবিক ফ্লো সেটা হারাবে, সে ফুলে উঠবে এবং বন্যা বয়ে দিতে পারে চারপাশে। আবার আপনি যদি সেটাকে পিছন থেকে ঠেলতে যান, তাহলেও তার যে একটা স্বাভাবিক গতি সেইটা সে হারাবে। লাওজু বলছে যে আমরা মানুষরা প্রতিদিন আমাদের এই সেন্স গুলোকে অসচেতনভাবে নানা কিছুতে, হোক সেটা পার্বতী, হোক সেটা গাড়ি, ক্ষমতা, টাকা, বাড়ি, যা কিছু হোক, সমস্ত কিছুর প্রতি আমরা আমাদের লোভ, লালসা, আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমরা আমাদের এই সেন্স গুলোকে অসচেতনভাবে ব্যবহার করে নিজেদেরকে দাসত্বে পরিণত করছি, স্লেভে পরিণত করছি। এবং যখনই ওই সমস্ত জিনিসগুলো, হোক সেটা পার্বতী, হোক সেটা ক্ষমতা, হোক সেটা গাড়ি, বাড়ি, যা কিছু, যখনই সেটা সরে যায়, তখনই মানুষ তার জায়গাটায় অস্থির হয়ে পড়ে, দুঃখিত হয়ে পড়ে, যন্ত্রণায় কাতরাতে থাকে। মানুষের অস্তিত্ব তখন হুমকির মুখে পড়ে যায়। কিন্তু এই ঘটনাটা লাওজু বলছেন প্রকৃতির দিকে তাকাও, সেই বৃক্ষটার দিকে তাকাও, সেই আকাশটার দিকে তাকাও, যে আকাশটা মেঘলা হয়ে যায়, যে আকাশে কুয়াশায় কিছু দেখা যায় না, ঠিক সেই আকাশেই কোনো এক শরতে আবার সাদা সাদা মেঘ দেখা যায়, নীল আকাশ দেখা যায়, সেখানে আবার রাতের অন্ধকারে নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলে, আবার সমস্ত কুয়াশা কেটে গিয়ে এক সময় সূর্য দেখা যায়। মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক একই। মানুষ যদি তার দুঃসময়, মানুষ যদি তার কঠিন খারাপ সময় কিংবা পার্বতীকে হারিয়ে বেদনার সময় যদি কিছুটা ধৈর্য ধরতে পারে, কিছুটা যদি নিজেকে এই প্রকৃতির ভিতরে নিয়ে যেতে পারে, বিলিয়ে দিতে পারে, তখন তার ভিতরেও কিন্তু সেই সূর্যটা আবার উঠবে, তার সেই ভেঙে যাওয়া ডালটাও কিন্তু আবার গজাবে, সেও কিন্তু আবার এই প্রকৃতির মতোই নিজেকে মেলে ধরতে পারবে নতুন এক অস্তিত্বের রূপে। এই ফিলসফি গুলো হলো আমাদের জীবনের এই বাস্তব সমস্যার, বাস্তব জগতের কোটি কোটি দেবদাসের জীবনের জন্য রচিত, এবং এরা যদি প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও নিজেকে সেইভাবে বোঝানোর চেষ্টা করে, নিজের সেন্স গুলোকে সেইভাবে জানার চেষ্টা করে, এবং তারপর নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করে, তাহলে
যা কিছুই ঘটুক না কেন, দুঃখ হতেই পারে, যন্ত্রণা কিছুটা হতেই পারে, কিন্তু তার ফলে